আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন ফ্রেজ আর একটু টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করবো। এর পূর্বে আমি আপনাদের সাথে নাউন ফ্রেজের প্রাথমিক আলোচনা করছিলাম। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখছেন। যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই, দয়া করে তারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন। কথা বুঝতে পারছেন? জি, আশা করি বুঝতে পারছেন। তাও চলেন আমরা নাউন ফ্রেজ নিয়ে একটু আলোচনা করি। তার আগে আমি আপনাদেরকে বলি, নাউন কোথায় কোথায় বসে আমি একটা ভিডিও আপলোড করছি, পজিশন অফ নাউন, অর্থাৎ নাউন যেখানে বসে ঠিক নাউন ফ্রেজটাও ঠিক সেখানে বসে। এখন নাউন ফ্রেজটা কোথায় বসে, নাউনটা যেখানে বসে। নাউন কোথায় কোথায় বসে আমি আবার একটু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। বারবার আগে সাবজেক্ট হিসেবে বসে, বারবার পরে সাবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশন হিসেবে নাউন বসে। কথা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন ফ্রেজটা কি আমি আবার আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই তারা একটু দেখে নেবেন, তাহলে আর ক্লিয়ার বুঝতে পারবেন। নাউন ফ্রেজ হচ্ছে যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইন্ড ভার্ব একসাথে থাকবে না, তাকে বলা হবে কি ফ্রেজ। এটা হচ্ছে প্রথম টিপস আপনারা নাউন ফ্রেজ চিনার। সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব একসাথে থাকে না। ফাইনিট ভার্ব কাকে বলে এই বিষয়ে আমি ভিডিও আপলোড করছি, আপনারা একটু দেখে নেবেন, তাহলে আর ক্লিয়ার বুঝতে পারবেন। অর্থাৎ নাউন যেই যেই জায়গায় বসতে পারে, ফ্রেজ ঠিক সেই জায়গায় বসবে। ফ্রেজ মানে একটা গুচ্ছ, কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ হবে। অর্থাৎ এখানে এই ফ্রেজটার মধ্যে একটা সাবজেক্ট অথবা ফাইন ভার্ব থাকবে না। সাবজেক্ট থাকলে ফাইন ভার্ব থাকবে না, ফাইন ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে না। তাহলে এটা হবে একটা কি ফ্রেজ, অর্থাৎ কয়েকটা শব্দ থাকবে, সর্বনিম্ন দুইটা শব্দ থাকতে হবে, তখন তাকে বলা হবে কি ফ্রেজ। ওই ফ্রেজটা যদি নাউনের কাজ করে বাক্যে, তখন তাকে বলা হবে নাউন ফ্রেজ। প্রথমে আমরা দেখে নিই নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজটা কীভাবে বসতে পারে। দেখেন আমরা প্রথম এক নম্বর বাক্যটা লিখছি, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, অর্থাৎ নিউজ পেপার পড়া একটা ভালো অভ্যাস। এখন এই বাক্যের ভার্ব কোনটা? এই বাক্যের ভার্ব যদি আমরা একটু শনাক্ত করি, আমরা যদি রিডিংটাকে অনেকে ভার্ব মনে করতে পারেন, আসলে রিডিং কি এখানে ভার্ব হিসাবে কাজ করছে, ফাইনিট ভার্ব কিন্তু নয়। এখানে রিডিং, আপনি কি বলতে পারবেন এই রিডিংটা কোন টেন্সে আছে? যারা টেন্স সম্পর্কে ধারণা নাই তারা দয়া করে, আমি টেন্স সম্পর্কে টেন্স বিষয়ে ভিডিও আপলোড করছি, একটু দেখে নেবেন। এটা কি কেউ বলতে পারবেন এটা কোন টেন্স আছে? যদি বলি রিডিং, এটা কোন টেন্স আছে? আমরা টেন্স চিনতে পারতেছি না রিডিং দেখে, তার মানে এটা ফাইনিট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমি বলছি যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব একসাথে থাকে না, তাকে বলা হবে কি ফ্রেজ। যেমন দেখেন, দ্য রিডিং অফ নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র পড়া, ইজ এ রিডিং অফ নিউজ পেপার, সংবাদপত্র পড়া ইজ এ গুড হ্যাবিট, এটা একটা কি ভালো অভ্যাস। তাহলে ইজ হচ্ছে কি এখানে ভার্ব। এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে পড়ছে কি দ্য রিডিং অফ নিউজ পেপার, তাহলে এটাকে আমরা বলতে পারি কি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে 2 নম্বর বাক্যটা হচ্ছে সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতরানো ইজ ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। তাহলে ঠিক একই বাক্যে এই ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে এই সুইমিং ইন দ্য রিভার এটা নাউন হিসাবে কাজ করছে। কী হিসাবে কাজ করছে? নাউন হিসেবে। আরেকটা বলতে পারেন নাউন ফ্রেজটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, যদি একাধিক ওয়ার্ড পান তাহলে এটাকে বলা হবে কি নাউন ফ্রেজ। আমি যদি এখানে বসাই ইট ইজ এ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস, ইট ইজটাকে দ্য রিডিং অফ নিউজ পেপার। আপনি দেখেন সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতরানো, অথবা ইট ইজ এ ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস। কিটা ডেঞ্জারাস? আচ্ছা সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতরানো। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে একাধিক শব্দ বসছে, এখানে একাধিক শব্দ বসছে, তার মানে এটা হচ্ছে কি ফ্রেজ। আমরা জানি বারবার কি বসে, নাউন বসে। তা নাউন এর জায়গায় যদি একাধিক শব্দ বসে সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন তাকে বলা হবে কি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে তৃতীয় বাক্যটা হচ্ছে টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা। সকালে হাঁটা ইজ গুড এক্সারসাইজ, একটা ভালো ব্যায়াম। এখানে হচ্ছে ভার্ব হচ্ছে কি ইজ। টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা ইজ গুড এক্সারসাইজ, একটা ভালো ব্যায়াম। এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে কি টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা। তাহলে আমরা বলতে পারি এটা কি নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছেন। হার কামিং হিয়ার, তার এখানে আসা,
হার কামিং হিয়ার, এখানেও ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বলছে কি হার কামিং হিয়ার, এখানে আসে ইজ আনসার্টেন, অনিশ্চিত। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কী বলছে এখানে হার কামিং হিয়ার, এখানে একাধিক শব্দ আছে, তার মানে এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। আমরা এখন দেখব, আমরা দেখলাম যে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ কীভাবে বসে, এখন দেখব ভার্বের অবজেক্ট হিসাবে কীভাবে বসে। তো বন্ধুরা আমরা এখন দেখব অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ একটা নাউন ফ্রেজ ভার্বের অবজেক্ট হিসাবে কীভাবে বসতে পারে আমরা এটা এখন দেখব। যেমন আমরা যদি বাক্যটা দেখি, আই এনজয়, আমি উপভোগ করি, ওয়াকিং ইন দ্য রিভার সাইড, নদীতে হাঁটাটা আমি উপভোগ করি। এখানে ভার্ব কোনটা, যে এনজয়, এনজয় হচ্ছে কি ভার্ব। আমরা জানি ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, যেটা পাওয়া যায় এটা হচ্ছে কি অবজেক্ট। এখানে যদি একাধিক শব্দ পাওয়া যায় তাহলে এটা হবে কি নাউন ফ্রেজ। কি উপভোগ করি, আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, আমরা কি উপভোগ করি, ওয়াকিং ইন দ্য রিভার সাইড, নদীর ধারে হাঁটা, তাহলে এটা কি একটা নাউন ফ্রেজ। আবার এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কোনো ফাইনিট ভার্ব বা সাবজেক্ট একসাথে নাই, এটা কিন্তু ফাইনিট ভার্ব নয়। ওয়াকিং আপনারা বলতে পারেন এটা ভার্ব, এটা কিন্তু ফাইনিট ভার্ব নয়। ওয়াকিং দেখে আপনি অবশ্যই বলতে পারবেন না যে এটা একটা ফাইনিট ভার্ব, কারণ আমরা জানি আইনযুক্ত ভার্বের আগে যদি কোনো টেন্স চিনতে হয় তাহলে একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে, অ্যামিসার, ওয়াজ অর হ্যাভেস, এই ধরনের কোনো অক্সিলারি ভার্ব থাকতে হবে। আমরা দেখতেছি ওয়াকিং এর কোনো অক্সিলারি ভার্ব না, অথবা এটা ফাইনিট ভার্ব না। যেহেতু এনজয় ভার্বের সাবজেক্ট একাধিক শব্দ বসে এই কাকে প্রশ্নের উত্তর দিয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ, অর্থাৎ অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে এই ফ্রেজটা বসছে। তারপরে 2 নম্বর বাক্যটা হচ্ছে শি ওয়ান্টেড, সে চেয়েছিল, কী চেয়েছিল, টু হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খেতে। তাহলে আমরা জানি এখানে মূল ভার্ব হচ্ছে কি ওয়ান্টেড, টু হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খেতে, টু হ্যাভ এ কাপ অফ টি, এটা কী হিসাবে এই ওয়ান্টেড ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসছে, একাধিক শব্দ এখানে বসছে, তার জন্য আমরা বলবো কি, এটাকে বলবো নাউন ফ্রেজ। আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে দেখেন আই নো, আমি জানি, দ্য ইনস অ্যান্ড আউটস অফ ইট, আমি এটার ভিতর বাহির সব জানি, আমি এটার ভিতর বাহির সব জানি। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে কি ভার্ব। আমরা আবার এটা বার করতে পারি, কি জানি, আমি কি জানি, দ্য ইনস অ্যান্ড আউটস অফ ইট, এটার ভিতর বাহির সব জানি। তাহলে এটা কি একাধিক শব্দ হয়েছে না, একাধিক শব্দ হয়েছে এবং নো ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছেন। দ্য ম্যান গ্যাভ মি ফুড অ্যান্ড ক্লোথিং, অর্থাৎ লোকটি আমাকে খাবার এবং কাপড় দিল। তাহলে এখানে ভার্ব কোনটা, গ্যাভ, গ্যাভ হচ্ছে কি ভার্ব। এই যে গ্যাভ ভার্বের পরে এখানে আমরা জানি একটা ইংরেজি বাক্যের দুটো সাবজেক্ট থাকতে পারে, এখানে মিও একটা অবজেক্ট, ঠিক আছে। ফুড অ্যান্ড ক্লোথিং ইজ এটা, আমরা জানি কাকে প্রশ্নের উত্তর আসে ব্যক্তিবাচক সাবজেক্ট, কাকে দিল, মিয়া আমাকে দিল, কি দিল, ফুড অ্যান্ড ক্লোথিং, অর্থাৎ খাবার এবং কাপড় দিল। তাহলে এটা যেহেতু একাধিক শব্দ এখানে আসছে, একাধিক 3টা শব্দ আসছে, একাধিক অর্থাৎ সর্বনিম্ন 2টা শব্দ হতে হবে, একাধিক শব্দ আসছে, তাহলে আমরা এটাকে বলবো কি নাউন ফ্রেজ। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন অবজেক্ট অফ এ ভার্ব। এখন আমরা দেখব কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজ কীভাবে বসে। তো বন্ধুরা আমরা এখন দেখব সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কীভাবে একটা নাউন ফ্রেজ বসতে পারে। কমপ্লিমেন্ট কি, আমি এই বিষয়ে সাবজেক্টের কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন অবজেক্ট কমপ্লিমেন্ট একটা ভিডিও আপলোড করেছি। আপনারা যদি কমপ্লিমেন্ট সম্পর্কে একটু জানতে চান তাহলে আমার ভিডিওটা একটু দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তারপরে আমি আপনাদেরকে একটু কমপ্লিমেন্ট সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। যেমন সাবজেক্টের আগেরটা, ভার্বের আগেরটা এবং ভার্বের পরেরটা একই জিনিস হয়, একই বস্তু হয়, তখন তাকে বলা হয় কমপ্লিমেন্ট। আমি আবার বলতেছি, ভার্বের আগেরটা এবং ভার্বের পরেরটা যদি একই ব্যক্তি হয়, একই বস্তু হয়, তখন তাকে বলা হয় কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পরিপূরক। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ এ স্টুডেন্ট, এই ইজ ভার্বের আগে হি ডাকে স্টুডেন্ট, স্টুডেন্টকে হি, তাহলে হি যা, সে যা, সে স্টুডেন্ট, সেইকে স্টুডেন্ট, অর্থাৎ দুটোটা সাবজেক্ট এবং ভার্বের আগেরটা পরেরটা কি সমান, তখন তাকে বলা হয় কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, যদি নাউনের জায়গায় একাধিক শব্দ বসে, ওই আগেরটা পরেরটা এক হয়, তখন বলা হয় তাকে নাউন ফ্রেজ বলা হয়। যেমন আমরা একটা এক্সাম্পল আমরা যদি দেখি আসলে ক্লিয়ার হয়ে যাবে,
হি ইজ এ ফুল টাইম ওয়ার্কার, এখানে দেখেন ভার্ব হচ্ছে ইজ। এ ফুল টাইম ওয়ার্কার, ফুল টাইম ওয়ার্কার হচ্ছে এ ফুল টাইম ওয়ার্কার কে, সে, সেটাকে সে একজন ফুল টাইম ওয়ার্কার, অর্থাৎ ভার্বের আগেরটা পরেরটা কী হচ্ছে এক, তাহলে আমরা এটাকে বলতে পারি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যেহেতু এখানে একাধিক শব্দ বসছে তার জন্য আমরা এটাকে বলবো কি নাউন ফ্রেজ বলবো। কেমন? আবার দেন আই অ্যাম নট পার্ট টাইম ওয়ার্কার, আই এম নট পার্ট টাইম ওয়ার্কার, এখানে এম হচ্ছে কি ভার্ব, এই এম ভার্বের পার্ট টাইম ওয়ার্কার এটা হচ্ছে কি, অর্থাৎ আইটা কে পার্ট টাইম ওয়ার্কার কে আমি, তাহলে আমি এবং পার্ট টাইম ওয়ার্কার কে একই জিনিস হয়েছে, দ্যাট ইজ এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। যদি একাধিক শব্দ বসে তাহলে আমরা এটাকে বলবো কি একটা নাউন ফ্রেজ। তারপরে দেখেন নিহা ওয়াজ, এখানে ভার্ব হচ্ছে কি ওয়াজ। নিহা ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, এই যে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ কে নিহাটা কে ম্যান অফ দ্য ম্যাচ। যখন ভার্বের আগেরটা পরেরটা এক হচ্ছে তাহলে তাকে বলা হয় কি কমপ্লিমেন্ট, তাহলে আমরা কে বলবো কি নাউন ফ্রেজ। যেহেতু কি ভার্বের আগেরটা এবং পরেরটা কী হয়েছে একই জিনিস, যদি একাধিক শব্দ বসছে পরেরটা তখন তাকে বলা হবে কি কমপ্লিমেন্ট। একাধিক শব্দ বসার কারণে আমরা এটা বলবো নাউন ফ্রেজ। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আমি এখন দেখব প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কীভাবে নাউন ফ্রেজ বসে। তো বন্ধুরা আমরা এখন দেখব অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কিভাবে একটা নাউন ফ্রেজ বসতে পারে, জাস্ট আমরা এটা এখন দেখব। আমরা তো প্রিপোজিশন সম্পর্কে বেসিক ধারণা অবশ্যই সবার আছে, যেমন দ্য প্রাইজ ইজ, আমরা প্রিপোজিশনগুলো শনাক্ত করি। দ্য প্রাইজ ইজ ফর দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস, এখানে প্রিপোজিশন কি ফর, এই যে দ্য প্রাইজ ইজ ফর দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস, অর্থাৎ এই প্রাইজটা হচ্ছে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রের জন্য। এখন এই ফর প্রিপোজিশনের পরে দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস, ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রের জন্য এই প্রিপোজিশনের পরে একাধিক শব্দ বসছে, অথবা এটাকে আমরা বলতে পারি এটাকে কী বলতে পারি প্রিপোজিশনের পরে কী বসে নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছেন। উই কুড নট সি হিম, আমরা তাকে দেখতে পারিনি অ্যাট, যে প্রিপোজিশন দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, তার আসার সময়টা। তাহলে এইখানে কি এই যে অ্যাটের পরে এই প্রিপোজিশনের পরে কী বসছে একটা ফ্রেজ বসছে, একাধিক শব্দ বসছে, তাহলে আমরা কী বলবো এটাকে নাউন। আমরা জানি প্রিপোজিশনের পরে কী বসে নাউন বসে, যদি এখানে একাধিক শব্দ হয় তখন তাকে বলা হবে নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছেন। নিহা স্টুড, নিহা দাঁড়ালো অফ সাম টাইম, নিহা কিছুক্ষণ দাঁড়ালো অন দ্য ট্রেম্বলিং ট্রি, এই যে অনেকটা কি প্রিপোজিশন, অন দ্য ট্রেম্বলিং ট্রি অর্থাৎ একটা কাঁপন্ত বা ঝুলন্ত বা ঝুঁকিপূর্ণ গাছের পাশে কি করলো নিহা দাঁড়ালো। তাহলে এই অন প্রিপোজিশনের পরে একাধিক শব্দ বসছে, তাহলে এটাকে আমরা বলবো কি নাউন ফ্রেজ। নিহা কেম, নিহা আসলো উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তার এক বন্ধুর সাথে। নিহা কেম, নিহা আসলো উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ড, তার এক বন্ধুর সাথে কী করলো নিহা আসলো। আমরা জানি এই উইথ একটা কি প্রিপোজিশন, তারপরে এখানে একাধিক শব্দ বসছে, প্রিপোজিশনের পরে যে একাধিক শব্দ বসে তাহলে আমরা জানি এটা কি হয় নাউন ফ্রেজ। আশা করি নাউন ফ্রেজ সম্পর্কে আপনারা কমপ্লিট বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি নাউন ফ্রেজ বুঝতে পারলাম যে কিভাবে হয় বা কোথায় বসে এটা বুঝতে পারলাম, কিন্তু নাউন ফ্রেজটা কিভাবে গঠন করব আমি সেটা তো বুঝলাম না, কিভাবে নাউন ফ্রেজ তৈরি করব। হাউ উইল ইউ মেক দ্য নাউন ফ্রেজ, আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করব যা নাউন ফ্রেজ কীভাবে আমরা তৈরি করবেন সেই বিষয়ে। যদি আমার এই ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ জানানো ভালো থাকবেন সবাই, বাই বাই।